বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও কতগুলো গুরুত্বপূর্ণ অবজেক্টিভ নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আসো সেই গুরুত্বপূর্ণ অবজেক্টিভগুলো আমরা সলভ করি। দেখো, আজকের অবজেক্টিভগুলো হচ্ছে কেপি এবং কেসি সংক্রান্ত। আজকের অবজেক্টিভগুলো হচ্ছে কেপি এবং কেসি সংক্রান্ত। তোমরা জানো, আংশিক চাপে প্রকাশিত সাম্যদ্রব্যকে বলা হয় কেপি এবং মোলার ঘনমাত্রায় প্রকাশিত সাম্যদ্রব্যকে বলা হয় কেসি। যেহেতু তোমরা এই চ্যাপ্টারটি পড়েছ, তোমরা জানো কেপি ও কেসির মধ্যে একটি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল এন। কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল এন। এবং ডেল এন এর পরিচয় তোমরা জানো, ডেল এন ইকুয়াল টু হচ্ছে উৎপাদের অণুসমূহের যোগফল। অণুসমূহের যোগফল মাইনাস বিক্রিয়কের অণুসমূহের যোগফল। বিক্রিয়কের অণুসমূহের যোগফল। দেখো, আমরা যখন খাতা দেখি বা অবজেক্টিভ দেখি তখন দেখতে পাই যে এই ডেল এন এর মান স্টুডেন্ট লিখতে ভুল করে। সবার ক্ষেত্রে এরকম হচ্ছে তা না, যাদের মধ্যে কনফিউশন রয়েছে তারা এরকম কাজটি করে থাকে। যেন কোনো কনফিউশন না থাকে, আমি আবারও তোমাদেরকে এই বিষয়টি বলছি। দেখো, ডেল এন হচ্ছে উৎপাদের অণুসমূহের যোগফল মাইনাস বিক্রিয়কের অণুসমূহের যোগফল। তাহলে কি হলো? কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল এন। এই ডেল এন হচ্ছে উৎপাদের অণুসমূহের যোগফল বিয়োগ বিক্রিয়কের অণুসমূহের যোগফল। যেমন আমি 2 নাম্বার অবজেক্টিভের কথাটি বলি, হাইড্রোজেন প্লাস আয়োডিন উভমুখী চিহ্ন 2HI এর ক্ষেত্রে কেপি ইকুয়াল টু কেসি। এর ক্ষেত্রে কেপি ইকুয়াল টু কেসি কি করে হলো? এইভাবে হলো। দেখো, আমাদের সম্পর্কটা জানা আছে, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল এন। এখন ডেল এন এর মান বসাবো। তোমরা দেখো, এই বিক্রিয়াটির মধ্যে 2 অণু হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে। তাহলে উৎপাদের অণুসমূহের যোগফল কত? উৎপাদের অণুসমূহ, উৎপাদ হচ্ছে এই যে হাইড্রোজেন আয়োডাইড, কত অণু? 2 অণু, 2। এরপরে প্লাস দিয়ে যে আরেকটা দেব সেটা নেই, একটা আছে তাই একটা। এরপরে মাইনাস দেখো বিক্রিয়কের অণুসমূহের যোগফল। বিক্রিয়ক হচ্ছে হাইড্রোজেন 1 অণু, এই যে 1 অণু, প্লাস তারপরে দেখো আয়োডিন হচ্ছে 1 অণু, এই যে 1। ফলে দেখা যাচ্ছে 2 - 2 ইকুয়াল টু হচ্ছে 0। মানে আমি বোঝাতে চাচ্ছি, এই হাইড্রোজেন এবং আয়োডিন উভমুখী চিহ্ন 2HI, এই বিক্রিয়াটির ক্ষেত্রে ডেল এন এর মান হচ্ছে 0। তাহলে এই বিক্রিয়াটির জন্য কেপি এবং কেসি সম্পর্ক কিরূপ হবে? কেপি ইকুয়াল টু কেসি হবে। কেন কেসি হবে? তার কারণ হচ্ছে আমি এই কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল এন এর মধ্যে এই ডেল এন এর মান বসাবো। দেখি কত আসে ডেল এন এর মান বসালে। আমি আবারও বলছি, দেখো ডেল এন ইকুয়াল টু হচ্ছে উৎপাদের অণুসমূহের যোগফল মাইনাস বিক্রিয়কের অণুসমূহের যোগফল। যেহেতু আমার হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে 2 অণু, তাহলে আমি এখানে লিখেছি 2 মাইনাস, এরপর দেখো হাইড্রোজেন প্লাস আয়োডিন, হাইড্রোজেন হচ্ছে 1 অণু যোগ আয়োডিন হচ্ছে 1 অণু যোগ করলাম, তাহলে 2 - 2 ইকুয়াল টু 0। তাহলে ডেল এন ইকুয়াল টু 0। তাহলে আমি যদি কেপি ইকুয়াল টু কেসি, আমি কিন্তু ডেল এন 0 পেয়ে গেলাম। তাহলে ডেল এন 0 হওয়াতে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার 0। তোমরা জানো কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়ে যায়। তাহলে হবে কি? কেপি ইকুয়াল টু কেসি। তাহলে হাইড্রোজেন প্লাস আয়োডিন উভমুখী চিহ্ন 2HI, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ইকুয়াল টু কেসি হবে। আর কেপির সাথে কেসির সম্পর্ক হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল এন। এবং ডেল এন এর পরিচয় দিলাম। ডেল এন হচ্ছে উৎপাদের অণুসমূহের সমষ্টি মাইনাস বিক্রিয়কের অণুসমূহের সমষ্টি। তাহলে আমাদের প্রথম দুটি অবজেক্টিভ শেষ। এবার তোমাদের মনে
যেন কোনো কনফিউশন না থাকে সেজন্য আমি কিছু উদাহরণ নিচ্ছি। যেমন মনে করো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, 3 হাইড্রোজেন, উভমুখী চিহ্ন 2NH3। এই ক্ষেত্রে ডেলেন কত হবে? এই ক্ষেত্রে ডেলেন ইকুয়াল টু হবে উৎপাদক সমূহের অনুসমূহের যোগফল। তো উৎপাদক অণু হচ্ছে অ্যামোনিয়া, সে 2 অণু, আর কিছু নাই, মাইনাস ব্র্যাকেট দিয়ে বিক্রিয়কের অণু দেখো এটা 1 অণু, এরপর এটা হচ্ছে 3 অণু, তাহলে 1 + 3 ইকুয়াল টু হচ্ছে 2 - 4 ইকুয়াল টু হচ্ছে -2। এইভাবে ডেলেনের মান বের করতে হবে। অতঃপর ডেলেনের যেই কেপি ইকুয়াল টু কেসি RT টু দ্য পাওয়ার ডেলেনের মান বসালে আমরা কেপি এবং কেসির সাথে সম্পর্কটা পেয়ে যাব। তাহলে আমরা 2 নম্বর পর্যন্ত করলাম, এবার 3 নম্বর অবজেক্টিভে যাচ্ছি। লক্ষ্য করো, তবে তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে উৎপাদের অনুসমূহের যোগফল বিয়োগ বিক্রিয়কের অনুসমূহের যোগফল, অবশ্যই বিক্রিয়াটি সমতাযুক্ত হতে হবে। সমতাকৃত নেই, তুমি করলে কি উৎপাদের অনুসমূহের যোগফল বিক্রিয়কের অনুসমূহের যোগফল করে রেজাল্ট তৈরি করলে ভুল আসবে। অবশ্যই বিক্রিয়াটি সমতাকৃত হতে হবে, নতুবা কিন্তু হবে না। সমতাকৃত সমীকরণের উৎপাদের অনুসমূহের যোগফল বিয়োগ বিক্রিয়কের অনুসমূহের যোগফল হচ্ছে ডেলেন। এবার আমি 3 নম্বর বিক্রিয়াটিতে যাচ্ছি। দেখো 3, ক্যালসিয়াম কার্বনেট সলিড, উভমুখী চিহ্ন, ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই বিক্রিয়ার কেপি ইকুয়াল টু কেসি RT টু দ্য পাওয়ার ডেলেন হবে। দেখো কেপি ইকুয়াল টু কেসি RT, এটা কি করে আসলো আমি সেটা বুঝাবো। আমাদের কিন্তু সম্পর্ক জানা আছে, কেপি ইকুয়াল টু কেসি RT টু দ্য পাওয়ার ডেলেন। এখন এই বিক্রিয়াটির ক্ষেত্রে এটা কি করে হলো? এই বিক্রিয়াটির ক্ষেত্রে হবে কেপি ইকুয়াল টু কেসি RT। কিভাবে হলো সেটা আমরা এভাবে লিখব। প্রথম কথা হচ্ছে সম্পর্কটি হচ্ছে এই কেপি ইকুয়াল টু কেসি, কেপি ইকুয়াল টু কেসি RT টু দ্য পাওয়ার ডেল এন। এখন আমি এই বিক্রিয়া থেকে ডেল এন বের করব। আচ্ছা, বের করছি। বিক্রিয়া থেকে বের করব উৎপাদের অনুসময়ের যোগফল বিয়োগ বিক্রিয়কের অনুসময়ের যোগফল। তো প্রথমে দেখে নিই সমতাকৃত অবস্থায় আছে কিনা। আছে, দেখো অক্সিজেন 3টি, এই 1 আর এখানে হচ্ছে 2, 3টি, ক্যালসিয়াম একটি, এই যে ক্যালসিয়াম একটি, কার্বন একটি, কার্বন একটি, সমতাযুক্ত। এখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, স্টুডেন্টরা এটা ভুল করে। আমি কিন্তু এখন ভুল করে লিখব, এটা কিন্তু শুদ্ধ না আমি যখন যেটা লিখছি। দেখো এটা এখনো 1 যোগ এটা এখনো 1 ব্র্যাকেট ক্লোজ বিয়োগ, আর এটা হচ্ছে 1 অণু, তাহলে হবে এরকম যে 2 বিয়োগ 1 ইকুয়াল টু হচ্ছে 1। এটা কিন্তু ভুল, এই ডেলেনের মান 1 ভুল। কেন ভুল? বিক্রিয়ার মধ্যে যদি কোনো সলিড পদার্থ থাকে সেটাকে কাউন্ট করা যাবে না, কারণ সলিড পদার্থের সক্রিয়তাকে 1 ধরা হয়েছে। কেপি এবং কেসি নির্ণয়ের ক্ষেত্রে তোমরা যখন এই চ্যাপ্টারটি পড়বে, কেপি ও কেসির রাশিমালা নির্ণয় করবে, তখন দেখতে পাবে সেখানে সলিড পদার্থের সক্রিয়তা 1 ধরা হয়েছে। ফলে ওই সলিড পদার্থের সক্রিয়তা 1 ধরার কারণে তাদের সমীকরণে এই রাশিগুলোর মান থাকে না। 1 হলে 1 দিয়ে গুণ করলে তো যেই মানটা আসার কথা সেটাই চলে আসে। 1 দিয়ে গুণ করলে 1 লক্ষকে 1 দিয়ে গুণ করলে 1 লক্ষই থাকে, পরিবর্তন হয় না। তো এখন আমি যে কাজটি করলাম এটা ভুল করেছি, তোমাদেরকে বোঝানোর জন্য ভুলভাবে লিখেছি। তাহলে শুদ্ধটা কি? শুদ্ধটা হচ্ছে এইরকম, ডেল এন ইকুয়াল টু হচ্ছে উৎপাদের অনুসমূহের যোগফল। তো উৎপাদের অণুর মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা 1 অণু আছে, তাহলে 1 লিখব, লিখে প্লাস দেখো ক্যালসিয়াম অক্সাইড, এটা সলিড হলেই তোমাকে 0 দিতে হবে, 0 ধরতে হবে, 0 ধরতে হবে, 1, তাই ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর আসো বিক্রিয়ক কত আছে দেখো, ক্যালসিয়াম কার্বনেট আছে এবং এটা সলিড, তাহলে এটা হবে 0। ব্যাস, যদি আরও থাকতো তাহলে আমি সেটা যোগ করতাম, তাহলে দেখা যাচ্ছে কি শুধু 1 থাকছে। 1 + 0 মানে 1 বিয়োগ 0, তাহলে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, বিষয়টা মনোযোগ দিয়ে শোনো, এটাই কিন্তু ভুল হয়ে যায়। কোনো বিক্রিয়ায়, উভমুখী বিক্রিয়ায় শুধুমাত্র গ্যাসীয় পদার্থগুলো কাউন্ট হবে,
আর যদি কোনো সলিড পদার্থ থাকে সেটাকে 0 ধরতে হবে, কারণ কেপি কেসি রাশিমালা নির্ণয় করার সময় তাদের সক্রিয়তা 1 ধরা হয়েছে। এই জন্য এখন এই বিক্রিয়ার মধ্যে ডেলেন নির্ণয় করার সময় তাদেরকে 0 ধরতে হবে যদি সলিড পদার্থ হয়। তাহলে আসো, এই যে বিক্রিয়ায় উৎপাদক পদার্থটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়, তাকে 1 অণু ধরবো। এই 1 অণু আছে, তাই যদি 2 অণু থাকতো 2 ধরতাম, 1 অণু আছে 1 প্লাস। এরপরে ক্যালসিয়াম অক্সাইড, এটা সলিড পদার্থ, এই যে সলিড লিখে আছে 0 মাইনাস। এরপর দেখো ক্যালসিয়াম কার্বনেট সলিড পদার্থ, এই জন্য 0। তাহলে 1 প্লাস 0 মানে 1 মাইনাস 0, আচ্ছা দিচ্ছি মাইনাস 0 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমি দেখতে পাচ্ছি এই বিক্রিয়াটি ডেল এর মান হচ্ছে 1। তাহলে আমাদের সম্পর্কটি হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল এন। এখন ডেল এর মান 1 বসাবো, বসালে কত আসে একটু দেখি, তাহলে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার 1 ইকুয়াল টু কেসি আর টি। 1 তো 1, পাওয়ার 1 থাকলে কোনো চেঞ্জ নেই, তো কেসি আর টি। তাহলে কি দেখতে পাচ্ছি, এই বিক্রিয়াটির কেপি ইকুয়াল টু হবে কেসি আর টি। 3 নাম্বার অবজেক্টিভটি আমরা শেষ করলাম। ঠিক এমনই একটি স্টাইলের হচ্ছে 4 নাম্বার অবজেক্টিভটি। আসো, সেই 4 নাম্বার অবজেক্টিভটি করলে আমরা আরো বেশি এক্সপার্ট হয়ে যাব। আসো, 4 নাম্বার অবজেক্টিভের জন্য আমরা প্রথমে এটা লিখে রাখি যে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল এন। মানে এই বিক্রিয়াটির জন্য কেপি ও কেসির সম্পর্কটি কিরূপ হবে আমরা এটা বের করব। দেখো 3 আয়রন সলিড প্লাস 4 পানি, যেটা স্টিম মানে জলীয় বাষ্প হিসেবে আছে, উভমুখী চিহ্ন, এটা হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড সলিড প্লাস 4 অণু হাইড্রোজেন, সেটা গ্যাসীয় ফর্মে আছে। তাহলে এই বিক্রিয়াটির, এই 4 নম্বর বিক্রিয়াটির কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কি হবে? আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল এন। এখন এই বিক্রিয়ার জন্য আমরা ডেল এন বের করব। ডেল এন ইকুয়াল টু, তোমাদেরকে আমি একটু আগে শিখিয়েছি, সেটা এখন প্রয়োগ করছি। দেখি কি অবস্থা। ডান পাশে আছে ফেরাসোফেরিক অক্সাইড সলিড আর প্লাস 4 অণু হাইড্রোজেন, এটা গ্যাস, ওকে গ্যাস চলবে। তাহলে উৎপাদের মধ্যে অণু আছে 4, এটা কিন্তু 4 হাইড্রোজেন যোগ, এরপরে এটা সলিড, তাহলে 0 ধরতে হবে, 0 ব্র্যাকেট ক্লোজ মাইনাস। এরপর দেখো বিক্রিয়ক আছে দুইটা, আয়রন আর পানি। দেখো পানি কিন্তু জলীয় বাষ্প, এটাকে ধরতে হবে, মানে ভ্যাপার পজিশন যদি থাকে, জলীয় বাষ্প হিসেবে থাকে, স্টিম মানে জলীয় বাষ্প হিসেবে থাকে, তাকে কাউন্ট করতে হবে। তাহলে এই পানি স্টিম অবস্থায় আছে 4 অণু, তাহলে ব্র্যাকেট দিয়ে 4 প্লাস। এরপর দেখো আয়রন কিন্তু সলিড, 3 অণু ধরা যাবে না, এই যে আয়রন সলিড, তাকে 0 ধরতে হবে। দেখো ধরলাম 0 হলে কি হয়, 4 প্লাস 0 মানে 4 মাইনাস, এখানে 4 প্লাস 0 মানে 4 ইকুয়াল টু 0। তাহলে কি দেখা যাচ্ছে, এই 4 নাম্বার বিক্রিয়ার জন্য আয়রন প্লাস স্টিম মানে জলীয় বাষ্প ইকুয়াল টু ফেরাসোফেরিক অক্সাইড প্লাস হাইড্রোজেন, এই বিক্রিয়ার জন্য ডেল এন পাচ্ছি 0, ডেল এন পাচ্ছি 0। ডেল এন যদি 0 হয় তাহলে কেপি ইকুয়াল টু কি আসে আমরা একটু দেখি। ডেল এন 0 পেয়ে গেলাম, তোমরা এটা দেখতে পেয়েছো। আমি 0 মান বসাবো ডেল এন এর। কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল্টা এন আছে, আমরা কিছুক্ষণ আগে ডেল্টা এন এর মান বের করেছি, ডেল্টা এন এর মান হচ্ছে 0। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, দেখো কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল্টা এন ছিল, তাহলে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল্টা এন এর মান ছিল 0। তাহলে আর টি টু দ্য পাওয়ার 0 মানে এটা 1 হয়ে যাবে, বা কেপি ইকুয়াল টু হয়ে যাবে কেসি, হয়ে গেল। যেহেতু এটার মান হবে 1, আমি 1 আর লিখছি না, কেপি ইকুয়াল টু কেসি হয়ে যাবে। তাহলে একটি গুরুত্বপূর্ণ অবজেক্টিভ দেখলাম। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্টুডেন্ট লিখতে ভুল করে, এই ভুল যেন না হয় সেজন্য কিন্তু আমি বারবার বলছি যে সলিড পদার্থ থাকলে সেটাকে 0 ধরতে হবে। শুধুমাত্র স্টিম কিংবা যদি ভ্যাপার লেখা থাকে কিংবা গ্যাস লেখা থাকে তাইলে সেটাকে শুধু কাউন্ট করতে হবে। যেমন কাউন্ট করলাম এখানে 4, এরপরে প্লাস 0, এরপরে করেছে কি 4 প্লাস 0, মাইনাস করাতে ডেল্টা এন আসছে 0, এরপরে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল্টা এন,
কেপি ইকুয়াল টু কেসি, RT টু দ্য পাওয়ার 0, এই RT টু দ্য পাওয়ার 0 মানে 1, তাহলে কেপি ইকুয়াল টু কেসি হয়ে গেল। তাহলে আমরা শেষ করলাম 4 নাম্বার অবজেক্টিভ। ভালো করে দেখে নাও। তাহলে শেষ হয়ে গেল। তাহলে 4 নাম্বার বিক্রিয়ার জন্য কেপি ইকুয়াল টু কেসি হবে। 4 নাম্বার বিক্রিয়ার জন্য কেপি ইকুয়াল টু কেসি হবে। আমি এটা মুছে ফেললাম। এরপর দেখো 5 নাম্বার অবজেক্টিভটি কি। 5 নাম্বার অবজেক্টিভ হচ্ছে কেপি এর একক হচ্ছে অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার ডেল্টা এন। কেপি এর একক হচ্ছে অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার ডেল্টা এন। মনে করো আমাকে বলল যে এই বিক্রিয়াটির একক কি হবে। আমাকে বলল নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, উভমুখী চিহ্ন 2NH3, এই বিক্রিয়াটির কেপি এর একক কি হবে। দেখো কেপি এর একক অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার ডেল্টা এন, তাহলে কি ছিল দেখো, কেপি এর একক ইকুয়াল টু হচ্ছে অ্যাটমসফিয়ার, কেপি হলেই অ্যাটমসফিয়ার হবে, অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার ডেল্টা এন, অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার ডেল্টা এন। এখন এই বিক্রিয়াটি থেকে আমি ডেল্টা এন নির্ণয় করব। কিভাবে নির্ণয় করতে হয় দেখো, ডেল্টা এন ইকুয়াল টু আমি বলেছিলাম উৎপাদ অণুসমূহের যোগফল। তো এগুলো তো গ্যাসীয়, এটা গ্যাসীয়, এটা গ্যাসীয়, তিনটাই গ্যাসীয়। তো এটা 2 অণু, 2 মাইনাস ব্র্যাকেট, এখানে হচ্ছে 1, নাইট্রোজেন হচ্ছে 1 প্লাস হাইড্রোজেন হচ্ছে 3টা, এই জন্য এখানে 3, তাহলে হচ্ছে 2 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে কিন্তু আমি ডেল্টা এন বের করে ফেললাম। এই ডেল্টা এন -2 আমি এখানে বসাবো, এই ডেল্টা এনের মান -2 আমি এখানে বসাবো। দেখো বসাচ্ছি, আমি কিন্তু ডেল্টা এন বের করে ফেললাম। আমি যখন খাতা দেখতে যাই আমি দেখি যে প্রত্যেকটা স্টুডেন্টের এই কনফিউশনটা তৈরি হয়, কেন হয় আমি জানি না। তবু আমি আবারও বলছি, এই হচ্ছে আমার সমতাকৃত সমীকরণ। সমতাকৃত সমীকরণের উৎপাদের অণুসমূহের সমষ্টি। তো উৎপাদের অণুসমূহ আছে একটা, এখানে অ্যামোনিয়া, তো অ্যামোনিয়ার হচ্ছে 2 অণু। যদি যোগ আর অন্য একটা কিছু থাকতো সেটা 5 অণু থাকতো, তাহলে 2 + 5 হতো। তো এখানে অ্যামোনিয়া আছে 2টা, তাহলে 2 মাইনাস বিক্রিয়ক আছে নাইট্রোজেন 1 অণু, হাইড্রোজেন 3 অণু, তাহলে 1 + 3, তাহলে 2 মাইনাস এই যে 4, এরপরে -2। এবার আমি যদি এখানে -2 বসিয়ে দেই, দেখো কি আসে, -2 বসিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার -2। এই যে, তাহলে এই বিক্রিয়াটির কেপি এর একক হবে অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার -2। এই বিক্রিয়াটির কেপি এর একক হবে অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার -2। তাহলে আমরা যদি এটা মনে রেখে দেই, কেপি এর একক হচ্ছে অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার ডেল্টা এন, অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার ডেল্টা এন। আর ডেল্টা এন ইকুয়াল টু কি, উৎপাদের অণুসমূহের সমষ্টি মাইনাস বিক্রিয়কের অণুসমূহের সমষ্টি। মান বসিয়ে দিলে তাহলে একক বেরিয়ে আসবে। এভাবে যে কোনো একক আমরা বের করতে পারবো, কেপি এর একক, যে কোনো বিক্রিয়ার জন্য কেপি এর একক বের করতে পারবো। তাহলে শেষ হয়ে গেল আমাদের 5 নম্বর কেপি এর একক নির্ণয়। এবার আমি চলে যাব কেসি এর একক নির্ণয়। এবার কেসি এর একক নির্ণয় করব, আমাদের কেপি এর একক নির্ণয় করা শেষ। যেমন এইটার জন্যই বলি, এই বিক্রিয়াটির জন্য যদি বলা হয় যে কেসি এর একক কি, তাহলে এই বিক্রিয়ার কেসি এর একক, কেসি এর একক, কেসি এর একক হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার। তোমরা হয়তো বলতে পারো, এখানে ডেল্টা এন লিখছি, ডেল্টা এন, তোমরা হয়তো বলতে পারো যে কেসি এর ক্ষেত্রে মোল পার লিটার লিখে ফেললেন, ডেল্টা এন লিখলেন কেন? কেন জানো? আংশিক চাপে প্রকাশিত সামুদ্রিককে বলা হয় কেপি। যখন কেপি আসবে চাপের সাথে সম্পর্কিত হবে, আর চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার, এই জন্য কেপি এর একক ছিল অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার ডেল্টা এন। আর কেসি তোমরা জানো মোলার ঘনমাত্রায় প্রকাশিত সামুদ্রিককে বলা হয় কেসি। তাহলে যেহেতু কেসি আসছে, তাহলে মোল পার লিটার হবে মোল পার লিটার টু দ্য পাওয়ার ডেল্টা এন, এই জন্য মোল পার লিটার টু দ্য পাওয়ার ডেল্টা এন। তাহলে কিছুক্ষণ আগে আমি বের করেছিলাম এই যে এই বিক্রিয়াটির ক্ষেত্রে ডেল্টা এন ছিল, আমি দেখাচ্ছি তোমাদেরকে আবারও। ডেল্টা এন ইকুয়াল টু, এটা উৎপাদের অণু হচ্ছে 2 মাইনাস বিক্রিয়ক অণু 1 + 3, একটু আগে দেখেছো তোমরা। তাহলে 2 - 4 ইকুয়াল টু হচ্ছে -2। এই -2 আমি এখানে বসিয়ে দেব, এই -2 বসিয়ে দেব, মুছে ফেললাম, -2 পেয়েছি, -2 বসিয়ে দেব। দেখো মোল পার লিটার,
মোল পার লিটার, উপরে হবে -2। ব্যাস হয়ে গেল। তোমরা যদি চাও এটাকে একটু চেঞ্জ করতে, যে স্যার আমরা এই পাওয়ারটা দিয়ে দেব, তাহলে এরকম হবে, দেখো মোল -2 লিটার, 2 লিটার স্কোয়ার হয়ে যাবে। কেন হয়ে যাবে? -2 তো -1 সাথে যখন -2 ইয়ে হবে, মাইনাসে প্লাস হয়ে এটা স্কোয়ার হয়ে যাবে। আর মোলের উপরে -2 দিলে -2, এই যে পাওয়ার মোল ইনভার্স 2 লিটার স্কোয়ার। এইটা হবে এই অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়ার কেসি এর একক হবে এটা। তাহলে আমরা যদি এভাবে মনে রাখি, কেসি এর একক হচ্ছে মোল পার লিটার টু দ্য পাওয়ার ডেল্টা এন, কেপি এর একক মোল পার লিটার, কেপি এর একক অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার ডেল্টা এন, তাহলে এইটা মনে রাখলে যে কোনো বিক্রিয়া আসুক ওই বিক্রিয়াটা দেখে ডেল্টা এনের মানটা বের করে এরপরে কি একক হবে আমরা সেটা বসিয়ে দিতে পারবো। যে কোনো অবজেক্টিভ আসলেই তখন এটা আমরা পারবো। আলহামদুলিল্লাহ, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের 6 নাম্বার অবজেক্টিভ শেষ। এবার আমরা যাচ্ছি 7 নাম্বার অবজেক্টিভের মধ্যে। 7 নাম্বার অবজেক্টিভের মধ্যে যাচ্ছি। দেখো 7 নাম্বার অবজেক্টিভটা কি? 7 নাম্বার হচ্ছে ডেল্টা এন গ্রেটার দেন 0 হলে কেপি গ্রেটার দেন কেসি হবে। লক্ষ্য করো, ডেল্টা এন গ্রেটার দেন 0 হলে কেপি গ্রেটার দেন কেসি হবে। এটার আমি প্রমাণ করছি। দেখো তোমরা জানো কেপি ইকুয়াল টু কেসি RT টু দ্য পাওয়ার ডেল্টা এন। তো কি বলেছে এখানে? ডেল্টা এন গ্রেটার দেন 0 হলে, মানে 0 চেয়ে যদি ডেল্টা এন বড় হয়, মনে করো 1 কিন্তু 0 চেয়ে বড়, তো মনে করি যদি ডেল্টা এন ইকুয়াল টু 1 হয়, দেখি তো কি হয়, কেপি ইকুয়াল টু কেসি RT হয়। দেখো ডেল্টা এর মান 1 ধরা হলে তখন কেপি ইকুয়াল টু কেসি RT হয়। লক্ষ্য করো, কেসিকে RT দিয়ে গুণ করলে তখন কেপির সমান হয়। তাহলে আমি যদি এখন এই RT বাদ দিয়ে ফেলি, অতএব কি হবে? কেপি গ্রেটার দেন কেসি হবে। অনেকে এটা বুঝতে আবার কষ্ট হয়, আমি সেই জিনিসটা ক্লিয়ার করছি। মনে করো এখানে হচ্ছে 10 ইকুয়াল টু 5 ইন্টু 2। দেখো কেপি হচ্ছে 10, কেসি হচ্ছে 5, RT হচ্ছে 2। তো এখন আমি যদি এই 2টা উঠিয়ে দিই, দেখো 5 আর 2 গুণ করলে 10 হয়। আমি যদি 2 উঠিয়ে দেই তখন তার সমান চিহ্ন দিলে চলবে না। দেখো এরকম দিলে কি চলবে? 10 ইকুয়াল টু কি 5? অবশ্যই না। তখন তোমাকে কি করতে হবে? আমি দেখতে পাচ্ছি 10 5-এর চেয়ে বড়, তাহলে এই যে অর্থাৎ কেপি কেসির চেয়ে বড় হবে। কারণ এটা যদি আমি এখন আর লিখছি না, তাহলে এটার সাথে গুণ করলে এটা সমান হয়। এখন ওকে না লেখার কারণে সে বড় হয়ে যাবে, কেপি গ্রেটার দেন কেসি। তাহলে কি দেখা যাচ্ছে? ডেল্টা এন গ্রেটার দেন 0 হলে কেপি গ্রেটার দেন কেসি হয়, ডেল্টা এন গ্রেটার দেন 0 হলে কেপি গ্রেটার দেন কেসি হয়। তাহলে এটাও আমরা সত্যতা দেখতে পেলাম। এবার আমরা দেখব আরেকটি অবজেক্টিভ, সেটা হচ্ছে, লক্ষ্য করো, ডেল্টা এন লেস দেন 0 হলে কেপি লেস দেন কেসি হবে। সেটা আবারও বের করতে পারবো একইভাবে, এইভাবে। দেখো আমরা দেখেছি কি, কেপি ইকুয়াল টু কেসি RT টু দ্য পাওয়ার ডেল এন। এখন আমাকে বলেছে ডেল্টা এন এর মান 0-র চেয়ে ছোট হবে। তাহলে যদি আমি মনে করি, ধরি ডেল্টা এন ইকুয়াল টু হচ্ছে -1, ডেল্টা এন ইকুয়াল টু -1, -1 কিন্তু 0-র চেয়ে ছোট। তাহলে যে ডেল্টা এন গ্রেটার দেন লেস দেন 0 বলেছে না, তাহলে ডেল্টা এন লেস দেন 0 মানে ডেল্টা এন এর মান 0-র চেয়ে কম হবে। তো -1 কিন্তু 0-র চেয়ে কম, -2 0-র চেয়ে কম, আমি -1টা ধরলাম। এখন যদি আমি -1 বসাই তাহলে কি আসে দেখি তো একটু। কেপি ইকুয়াল টু কেসি, এবার হবে RT টু দ্য পাওয়ার -1, কারণ ডেল্টা এন এর মান আমি -1 ধরেছি। এবার আমি লিখতে পারি এরকম, দেখো কেপি ইকুয়াল টু এরকম কেসি, এই RT কিন্তু নিচে চলে যাবে, ব্র্যাকেট দিয়ে নিচে চলে যাবে এরকম। RT ইনভার্স, তো ইনভার্স মানে হচ্ছে 1/এত। এখন আমি লিখতে পারি এরকম কেপি, এরপরে ব্র্যাকেট দিয়ে গুণ করলে RT ইকুয়াল টু হবে কেসি,
ইকুয়াল টু হবে কেসি। দেখো ইকুয়াল টু হলো কেসি। তাহলে আমি যদি এখন বা দিয়ে এরকম করি বা কেপি, এখন এইটা হবে কেসি। প্রশ্ন জাগে কেন? লক্ষ্য করো, কেপিকে আরটি দিয়ে গুণ করার পরে কেসির সমান হয়। এখন যদি আমি আরটিকে বাদ দিয়ে দিই, শুধু কেপি রাখি, তাহলে তো এটা সমান হবে না। তাহলে এইটা কি হবে? এটা বড় হবে, অর্থাৎ কেপি লেস দেন কেসি হবে। কেপি লেস দেন কেসি হবে, তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে ডেল্টা এন লেস দেন 0 হলে কেপি লেস দেন কেসি হবে। ডেল্টা এন লেস দেন 0 হলে কেপি লেস দেন কেসি হয়, আর ডেল্টা এন গ্রেটার দেন 0 হলে কেপি গ্রেটার দেন কেসি হয়। আর ডেল্টা এন ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হয়? কেপি ইকুয়াল টু কেসি হয়ে যায়। দেখো ডেল্টা এন ইকুয়াল টু যদি 0 হয়, ডেল্টা এন ইকুয়াল টু 0 হলে কি হয়? দেখো হলে কেপি ইকুয়াল টু কেসি। এরপর দেখো আর টি টু দ্য পাওয়ার, এই ডেল্টা এন এর মান 0 ধরলাম, তাহলে এটা 1 হয়ে যাবে, বা কেপি ইকুয়াল টু কেপি ইকুয়াল টু কেসি হবে। কেপি ইকুয়াল টু কেসি, এটা 1 হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? ডেল্টা এন এর মান 0 হলে কেপি ইকুয়াল টু কেসি হয়। ডেল্টা এন এর মান 0 চেয়ে বড় হলে কেপি গ্রেটার দেন কেসি হয়। ডেল্টা এন এর মান 0 চেয়ে ছোট হলে কেপি লেস দেন কেসি হয়। কেপি লেস দেন কেসি হবে। আলহামদুলিল্লাহ, আমরা 8টি অবজেক্টিভ শেষ করে ফেললাম। এবার আমি চলে যাচ্ছি 9 নাম্বার অবজেক্টিভের মধ্যে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। দেখো কি বলেছে। 9, A2 গ্যাস প্লাস B2 গ্যাস উভমুখী চিহ্ন 2AB এবং হাফ A2 গ্যাস হাফ B2 গ্যাস উভমুখী চিহ্ন AB বিক্রিয়া দুটির সামদ্রব্যক যথাক্রমে K1 এবং K2 হলে, মানে প্রথমটার জন্য K1, দ্বিতীয়টার জন্য K2 হলে নিচের কোনটি সঠিক? এখানে 4টি দেওয়া আছে। আসো আমি এটা করে দেখব এটার মধ্যে কোনটা হয়। দেখো খুব সহসায় করে ফেলতে পারবে। 1 নং বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, 1 নং বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখব K1 ইকুয়াল টু এরকম হবে। লক্ষ্য করো K1 ইকুয়াল টু আমরা এরকম দেব, আমরা মোলার ঘনমাত্রায় ধরবো এটা। থার্ড ব্র্যাকেট AB স্কয়ার হবে, নিচে হবে যেহেতু এটা গ্যাস, আমরা মোলার ঘনমাত্রা না ধরে আমরা আংশিক চাপে ধরতে পারি। যেহেতু এটা গ্যাস আছে, স্পষ্টভাবে গ্যাস লেখা আছে, তাই আমরা আংশিক চাপে ধরতে পারি। K1 ইকুয়াল টু দেখো কি হবে? PAB স্কয়ার, আর এদিকে হবে PA2 PB2। দেখো এই যে উৎপাদক পদার্থের আংশিক চাপ, এই যে এবির আংশিক চাপ, তো যেহেতু পাশে 2 আছে তাই তার পাওয়ার হয়ে যাবে 2। এরপর নিচে হবে বিক্রিয়ক পদার্থগুলোর আংশিক চাপের গুণফল। তো এর আংশিক চাপ হচ্ছে PA2, A2 এর আংশিক চাপ, এরপরে B2 এর আংশিক চাপ হবে PB2। ব্যাস বসিয়ে দিলাম, এটা 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ থাকলো। এমনিভাবে আমি 2 নং বিক্রিয়ার জন্য লিখব K2, কারণ ওটার সামদ্রব্যক K2 ইকুয়াল টু হবে এরকম। দেখো PAB AB পদার্থটির আংশিক চাপ, এরপরে নিচে হবে PA2 কিন্তু পাওয়ার হবে হাফ, এরপরে হবে PB2 কিন্তু পাওয়ার হবে হাফ। কেন হাফ হবে? কারণ এটার পাশে হাফ আছে, এটার পাশে হাফ আছে, 2 ভাগের 1 আছে, এই জন্য এই সহগগুলো পাওয়ার হবে। এবার আমি যদি 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি, 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি, তাহলে অনেক কিছু পেয়ে যাচ্ছে। দেখো এখন কি K1 ডিভাইডেড বাই K2, তাহলে এটা আগে লিখবো, এরপর এটা উল্টিয়ে দেব। দেখো এটা আগে লিখছি, PAB স্কয়ার, নিচে হচ্ছে PA2 ইন্টু PB2, এরপরে উল্টে দিচ্ছি। দেখো উপরে হবে PA2 হাফ, এরপর হবে PB2 হাফ,
নিচে হবে PAB, PAB। তোমরা বুঝতেই পারছো আমরা যদি এটার সাথে এটা কেটে ফেলি, লক্ষ্য করো, এটা যদি কেটে ফেলি, PABর সাথে একটা কেটে ফেলি, তাহলে থাকতেছে এরকম, দেখো এরকম থাকবে, এই যে উপরে থাকবে PAB। দেখো এটার সাথে একটা কাটা চলে গেলে একটা থাকবে PAB, আর এটার সাথে এটা কাটা গেলে এটা হাফ থাকবে, এটার সাথে এটা কাটা গেলে এটা হাফ থাকবে, তাহলে হবে কি PA2 হাফ, এরপর হবে PB2, এরপর এদিকে হবে হাফ। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই যে PAB বাই PA2 হাফ পাওয়ার PB2 পাওয়ার হাফ, এই যে এইটা মানে হচ্ছে K2, তাহলে আমরা এটা লিখে ফেলতে পারি, এটা ইকুয়াল টু কিন্তু K2, বাস। তাহলে K1 বাই K2 ইকুয়াল টু K2 পেলাম, K1 বাই K2 ইকুয়াল টু K2 পেলাম। দেখো সহজে এটার মান কিন্তু এই যে K2 বসিয়ে দিলাম। এবার আমি উপরটা একটু মুছে ফেলবো, তোমরা একটু ভালো করে দেখে নাও কিভাবে করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার এটা মুছে ফেলবো, এটা মুছে ফেলবো। এই এবার আমরা কি পেলাম, বা K1 বাই K2 ইকুয়াল টু হবে K2। এবার আমরা যদি লিখি K2 স্কোয়ার, এটা আর গুণন করলে K2 স্কোয়ার ইকুয়াল টু K1, বা K2 ইকুয়াল টু রুট K1। দেখি তো এটা আছে কিনা, আছে, এই যে K2 ইকুয়াল টু রুট K1, এই যে K2 ইকুয়াল টু রুট K1, এইটা সঠিক, এইটা সঠিক, K2 ইকুয়াল টু রুট K1। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। প্রথমে তোমাদেরকে এই অবজেক্টিভগুলো পড়ার আগে তোমাদেরকে সাবজেক্টিভটা আগে পড়ে নিতে হবে, নেওয়ার পর এরপর এই অবজেক্টিভগুলো করবে, দেখবে অনেক বেশি সহজ লাগবে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভালো ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। তোমরা যদি এই ইনফরমেশনগুলো জেনে অতঃপর প্র্যাকটিস করো, দেখবে কোনো অবজেক্টিভই তোমাদের কাছে কঠিন মনে হবে না। আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আবারও কিছু নতুন অবজেক্টিভ নিয়ে আসবো তোমাদের সামনে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।